নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ভালো আছেন। সমরেশ মজুমদারের লেখা মনের মতো মন আজ আবার দ্বিতীয় অংশ পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। স্বপ্নাশিস নার্ভাস হয়ে গেল। পুলিশ আসার আগে পর্যন্ত সে শক্ত ছিল, এখন পুলিশ যদি তাকে অ্যারেস্ট করে তাহলে বেঙ্গল টিমে চান্স পাওয়া তো দূরের কথা, তাকে পিতৃদের বাড়িতে ঢুকতে দেবেন কিনা সন্দেহ। এমন ঘটনার কথা কাগজে বের হবেই, এবং হরিমাধবদা জানতে পারলে তার ক্রিকেট জীবন খতম। স্বপ্নাশিস ভাবল এই ভিড়ভাট্টার সুযোগ নিয়ে পালিয়ে যাবে, কিন্তু যদি ওরা দেখতে পায় তাহলে পিছু ধাওয়া করে গণধোলাই দেবে। এখানকার রাস্তাঘাটও তো সে ভালো করে চেনে না, ট্রেন ছাড়া ফেরার কি অন্য কোনো উপায় আছে? এই সময় একজন এসআই জিপ থেকে নেমে সামিয়ানার নিচে এলেন। ব্যাটসম্যান কে ছিলেন? স্বপ্নাশিস জবাব দেবার আগেই দেবুদা বললেন, কেন, কে ব্যাটসম্যান সেটা কোনো কথা নয়, খেলাটা ক্রিকেট, একটা প্রসেসের মধ্যে দিয়ে খেলতে হয়, আর সেটা করতে গিয়ে বল মাঠের বাইরে গিয়ে কাউকে আঘাত করেছে, এই জন্যে দায়ী ওই ক্রিকেট খেলাটাই, কোনো ব্যাটসম্যান নয়। এসআই বললেন, সেটা বেশ বুঝতে পারছি, তবে এই যুক্তি টিকবে না যদি উইন্ডেড পার্সনের কেউ আমাদের কাছে ডেফিনিট কমপ্লেন করে। আপনার কেউ এখান থেকে যাবেন না, আমি যতক্ষণ ওই বাড়ি থেকে ঘুরে না আসছি। এসআই এগিয়ে গেলেন। সুব্রত দেবীদাকে জিজ্ঞাসা করল, আপনার টিম কি লোকাল টিম নয়? তাতে কি হয়েছে, ওরাও বিদেশি নয়, ঝামেলা পাকিয়ে দিলে সবাই মজা পায়, যারা মজা পেতে চেয়েছে তারা খেলা ভণ্ডুল করে ওদের বাঁচিয়ে দিল। গাওস্কর বলল, কিন্তু আমাদের তো কোনো দোষ নেই, আম্পায়ার রিপোর্ট দিলে টুর্নামেন্ট কমিটি নিশ্চয়ই আমাদের উইনার ডিক্লেয়ার করবে। দেবুদা মাথা নাড়ল, না, খেলা ভণ্ডুল হলে রিপ্লে হবে যদি কোনো দল অন্তত 15 ওভার খেলার সুযোগ না পায়। কিন্তু ভাই, কি নাম যেন? সুব্রত মনে করিয়ে দিল, স্বপ্নাশিস। হ্যাঁ, স্বপ্নাশিস। আমি লক্ষ্য করছিলাম তুমি এই বোলার এন্ডে থাকাটা পছন্দ করছো, আর প্রতিটি বলে হিট করার আগে ওপরের দিকে তাকাচ্ছিলে, কারণটা কি? পাশ থেকে সুব্রত ঝটপট জবাব দিল, ওটাই ওর মুদ্রা দোষ। হরিমাধব শুধরে দেয়নি, ওর মতো লোক এটা অ্যালাউ করছে, আশ্চর্য। স্বপ্নাশিসের বুকের ভেতরটা নড়ে উঠল। এই উদ্যোক্তাটিও জানে সে কার শিষ্য হয়ে গেল। সুব্রতর উপর বেজায় রাগ হচ্ছিল তার। এই সময় দুজন মধ্যবয়স্ক মানুষকে এগিয়ে আসতে দেখা গেল এদিকে। তাদের দেখে গম্ভীর হয়ে গেল এদের সবাই। কাছে এসে ওদের একজন বললেন, ব্লাড দেখে মাথা ঠিক রাখতে পারেনি বাচ্চারা, বুঝতেই পারছো, যা হবার তা তো হয়েছে। দেবু, ব্যাপারটা ভুলে যাও। দেবুদা চিৎকার করলেন, ব্লাড দেখে? মাঠের মাঝখানে দাঁড়িয়ে ব্যালকনির কোনো মেয়ের শরীর থেকে ব্লাড বের হচ্ছে, তা বুঝলো কি করে তোমাদের প্লেয়াররা? ইয়ার্কি মারতে এসেছো? এর নাম ক্রিকেট? একজন বলল, দেখো ভাই, বল গিয়ে ডাইরেক্ট হিট করেনি, দেওয়ালে ধাক্কা লেগে গায়ে লেগেছে, নইলে মার্ডার কেসে পড়ে যেতে। মার্ডার কেস আমাকে দেখিও না, ব্যাটসম্যানের হিটে কেউ মারা গেলেও কেস হবে না। বাহ, ব্যাটসম্যান যদি তার শত্রুকে আহত করবে প্ল্যান নিয়ে হিট করে, তাহলে ক্রিকেটার দোহাই দিয়ে বেঁচে যাবে? লোকটি প্রতিবাদ করলো, দেখো, কোনো ব্যাটসম্যান যদি মাঠের বাইরে ব্যালকনিতে বসে থাকা কাউকে খেলা চলার সময় প্ল্যান করে হিট করতে পারে, তাহলে তাকে আমি মাথায় তুলে নাচব। পৃথিবীতে এমন ব্যাটসম্যান খুব কমই আছে। যাকগে, কি বলতে এসেছো? আজ আর খেলা আরম্ভ করা যাবে না, এসো আমরা একসঙ্গে রিপ্লের জন্য বলি। তবে ওই ভাড়াটে প্লেয়ারকে দলে রেখো না। কাকে রাখবো সেটা আমি বুঝবো। কেন, তোমার দলে ভাড়াটি নেই? কিন্তু ওকে দেখলেই পাবলিক সেন্টিমেন্টাল হয়ে যাবে। না, তুমি ভয় পাচ্ছ, ও খেললে তোমার টিম হেরে যাবে। এই সময় এসআই ফিরে এলেন। কোনো কারণ ছাড়াই আপনারা দক্ষযজ্ঞ বাঁধালেন। মেয়েটি সামান্য আহত হয়েছে এবং কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। অতএব যাকগে, খেলা তো আজ হচ্ছে না, তাহলে ভিড় হটান, যান, যে যার কাজে চলে যান। শেষের কথাগুলো জনতার উদ্দেশ্যে বলে জিপের দিকে এগিয়ে গেলেন এসআই। দেবুদার ক্লাব তাদের সরঞ্জাম প্যাক করছিল। খেলোয়াড়রা চলে যাচ্ছে যে যার বাড়ি। সুব্রত বাবলুকে ফিসফিস করে কিছু বলতেই বাবলু দেবুদার কাছে গেল। দেবুদা কী ভেবে পকেট থেকে 50 টাকার নোট বের করে সুব্রতর দিকে এগিয়ে এলেন। অন্য কেউ হলে 1 পয়সাও দিত না। আমি দিচ্ছি, 1000 হোক, তোমরা নিজের পয়সায় ট্রেনের টিকিট কেটে এখানে এসেছো, তাই যা খরচ করেছো তার অনেক বেশিই দিচ্ছি। সুব্রত বলল, সে কি, প্রথমে কথা হয়েছিল আপনারা 5 দেবেন, পরে বাবলু বলল 1 কম হবে, 400-র বদলে 50 দিচ্ছেন। 400-ই দিতাম যদি খেলাটা শেষ হতো, রিপ্লে হবে, আবার এই ম্যাচের জন্য আমাকে খরচ করতে হবে। এক জিনিসের দাম দুবার দেওয়া যায় না। খেলা বন্ধ হবার জন্য আমরা দায়ী নই,
আমাদের যা দেবেন বলে এনেছেন তা দিতে হবে, পেমেন্ট নিয়ে ঝামেলা করবেন না। দেবুদা হাসলেন। খেলা বন্ধ হবার জন্যে তোমার বন্ধুই দায়ী। আমি ছিলাম বলে ও প্রাণে বেঁচে গেল। কোথায় সেই কারণে কৃতজ্ঞ হবে তা নয়, আবার চোখ রাঙাচ্ছ। কি বাবলু, ওদের একটু বুঝিয়ে বলো। দেবুদার সামনে থেকে সরে গেলেন। সুব্রত আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু স্বপ্নাশিস তাকে বাধা দিল। ছেড়ে দেবো মানে? তুই জানিস না কোনো না কোনো অজুহাত দেখিয়ে টাকা মেরে দেওয়া হয়। তাহলে ডাকলে আসিস কেন? চল ফিরে যাই। বাবলু বলল, সুব্রত দা, বাবা তোমাকে বাড়ি ঘুরে যেতে বলেছে। আজ সম্ভব নয়, মেজাজ ভালো নেই। অনেকক্ষণ ধরে সাহস হচ্ছিল না বলে স্বপ্নাশিস ব্যালকনির দিকে তাকায়নি। মাঠ ছেড়ে আসার সময় সে আর চোখে তাকালো। ব্যালকনি ফাঁকা, বাড়ির সামনেও ভিড় নেই। বাবলুরা ওদের স্টেশনে পৌঁছে দিয়ে গেল। নৈহাটি লোকালে বসে স্বপ্নাশিসের মনে হলো এভাবে চলে আসা ঠিক হলো না। ট্রেন তখন কাকিনাড়া ছাড়িয়েছে। সে বলল, আমার ক্ষমা চাওয়া উচিত ছিল। ইস! সুব্রত অবাক হলো। কার কাছে ক্ষমা চাইবি? ওই যে আহত হয়েছে আমার জন্যে। এটা তো মিনিমাম ভদ্রতা। রাখ, চিনি না জানি না, ক্ষমা চাইতে গেলে অপমান করতে পারতো। না, আমার তা মনে হয় না। দেখি খুব মার্জিত ভদ্র বলে মনে হয়েছে। তুই পিছে দাঁড়িয়ে দূরের ব্যালকনির একটা মেয়ের মধ্যে অত গুণ আবিষ্কার করলি? বাহ, পিছে দাঁড়িয়ে কেন হবে? আমরা তো একসঙ্গে ট্রেনে ফিরছিলাম। মাই গড! লাফিয়ে উঠল সুব্রত। সেই মেয়েটা নাকি? স্বপ্নাশিস বিমর্ষ মুখে তাকালো। সেটা লক্ষ্য করে সুব্রত বলল, কথাটা আগে বললি না কেন? তাহলে না হয় একটা চেষ্টা করা যেত। ভুলে যা, এরকম কত কেস আসছে যাবে, কোথায় কলকাতা আর কোথায় শ্যামনগর। সুব্রত তার বাড়িতে চলে গিয়েছিল, কিন্তু স্বপ্নাশিস মাঠে চলে এলো। এখনো সন্ধে হয়নি। প্র্যাকটিস শেষ করে হরিমাধবদা কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। ওকে দেখে অবাক হয়ে বললেন, এত তাড়াতাড়ি চলে এলে? এলাম, স্বপ্নাশিস কোনো মতে বলল। কথাটা কি করে জানাবে ভেবে পাচ্ছিল না সে, অথচ না জানিয়ে উপায় নেই এটা বুঝতে পারছিল। কেমন আছেন সুব্রতর মাসি? স্বপ্নাশিস হাসার চেষ্টা করলো, যে হাসির কোনো অর্থই নেই। অন্যদের সঙ্গে কথা শেষ করার আগে ক্লাবের এক কর্তা এসে বললেন, স্বপ্ন, আজ তোমার বাড়িতে খবর পাঠিয়েছিলাম, পেয়েছিলে? হ্যাঁ, আমাকে একটু কলকাতার বাইরে যেতে হয়েছিল। ও, কিন্তু তোমার বাবা কি চান না যে তুমি খেলাধুলা করো? ঠিক তা নয়। যাকে, তোমার জন্য কিছু জিনিস রয়েছে, ক্লাব থেকে নিয়ে যেও। কী জিনিস? খুব সামান্য, নিজেই দেখো। ভদ্রলোক চলে গেলেন। অন্যদের সঙ্গে কথা শেষ করে হরিমাধবদা সামনে এলেন। কিছু বলবি? হ্যাঁ, কিন্তু আপনি রাগ করতে পারবেন না। আশ্চর্য, রাগ করার মতো কিছু হলে আমি হাসি মুখে দাঁড়িয়ে থাকবো? কি ব্যাপার? আমি সুব্রতর মাসিকে দেখতে যাইনি, ওর কোনো মাসিই নেই। তাহলে? হরিমাধবদা অবাক। সুব্রতর সঙ্গে শ্যামনগরে গিয়েছিলাম। সুব্রত ওর মামাতো ভাইকে কথা দিয়েছিল বলে আমাকে জোর করে নিয়ে গিয়েছিল 30 ওভারের ম্যাচ খেলতে। হাঁ করে তাকিয়ে থাকলেন হরিমাধবদা। তারপর জিজ্ঞাসা করলেন, কত টাকা পেলি? টাকা পাইনি, ম্যাচ ভণ্ডুল হয়ে গিয়েছিল। কোচের মুখের দিকে তাকাতে পারছিল না। সে কিন্তু কথাটা বলে ফেলে যেন বেঁচে গেল। তুই আমার সঙ্গে মিথ্যাচার করলি স্বপ্ন? বিশ্বাস করুন, আজ সকালের আগে আমি জানতাম না। আমি তোদের বলিনি ওসব খেপ খেলতে কখনো যাবি না? আমি কখনো খেলিনি, কখনো খেলবও না। কি করে বিশ্বাস করি? আগামীকাল ম্যাচ, আজ খেপ খেলতে গিয়ে তুই আহত হতে পারতিস। বিকেলে টিমের সবাই এলো, শুধু তোরা দুজন এলি না। কি ভেবেছিস তোদের ছাড়া টিম চলবে না? সিএবিতে একটু আধটু তোদের কথা হচ্ছে শুনেই ধরাকে সরা ভেবেছিস? না, তোদের সঙ্গে সম্পর্ক রেখে কোনো লাভ নেই। হরিমাধবদা ঘুরে দাঁড়ালেন। ছুটে এসে ওর হাত ধরল স্বপ্নাশিস। মাফ করে দিন প্লিজ, আমি জানতাম ও মাসিকে দেখতে যাবে। সকালে আপনি চলে যাওয়ার পর ম্যাচের কথা জানতে পারলাম। নিজের দোষ করে এখন বন্ধুকে ফাঁসাচ্ছিস? ঢোক গিলল স্বপ্নাশিস। ব্যাপারটা তো তাই, কিন্তু সে তো মিথ্যে বলছে না। হরিমাধবদা হাঁটছিলেন মাঠের মাঝখান দিয়ে। স্বপ্নাশিস পাশে চলছিল। বিড়বিড় করছিলেন হরিমাধবদা, সিনসিয়ারিটি নেই, এখন থেকেই তোরা ডিজনেস্ট। এত টাকার দরকার, তোর তো অবস্থা খারাপ নয়, তবু খেপ খেলতে গেলি? একজন প্লেয়ারের অহংকার বোধ থাকা দরকার। খেলা ভণ্ডুল হলো কেন? শেষ প্রশ্ন এমন আচমকা যে উত্তর দিতে গিয়ে কথা খুঁজতে হলো। মানে আমি 6 মেরেছিলাম, বলটা উঠে গেল উপরে, গিয়ে একটি মেয়ের গায়ে লাগলো, আর সঙ্গে সঙ্গে সবাই হৈ হৈ করে মাঠে ঢুকে পড়লো। আশ্চর্য, 6 কেউ দেখে শুনে উন্ডেট করবে বলে মারতে পারে না। তোর টিমের অন্য সবাই প্রতিবাদ করলো না? নাকি টিম হারছিল? আমরাই ভালো পজিশনে ছিলাম। দেবুদা মানে টিমের ম্যানেজার প্রতিবাদ করছিলেন, কিন্তু তবু খেলা হয়নি।
দেবুদা? শ্যামনগরের দেবু দত্ত? টাইটেল জানি না, তবে আপনাকে চেনে। বাহ, সুনাম বাড়িয়ে এসেছো। মেয়েটা কেমন আছে? দেখিনি। দেখিসনি? তোর হিটে যে মেয়েটা উন্ডেট হলো সে কেমন আছে তা না দেখে চলে এসেছিস? তোদের কি সৌজন্যবোধও নেই? ছি ছি। হরিমাধবদা খেপে গেলেন। পশুর মতো কাজ করেছিস। কালই গিয়ে খোঁজ নিবি। কাল তো ম্যাচ। নো, এই ম্যাচে তুমি খেলছো না, পানিশমেন্ট। তোমার কথা যদি সত্যি হয় তাহলে সুব্রত দুটো ম্যাচে বসবে। হনহন করে এগিয়ে গেলেন হরিমাধবদা। ক্ষোভে দুঃখে চোখে উপচে জল গড়িয়ে এলো। প্রথমে সুব্রত, তারপরে হরিমাধবদার উপর রাগ হলো ওর। সুব্রত অহেতুক ঝুঁকি নিয়েছিল, কিন্তু হরিমাধবদার কাছে সব কথা খুলে বলার পরও তিনি তাকে শাস্তি দিলেন। অন্যায় করে স্বীকার করলে ক্ষমা করতে পারা যায় না। সে যদি না বলতো তাহলে আগামীকালের ম্যাচে অনায়াসে খেলতে পারত। বড় ক্লাবের সঙ্গে ম্যাচ, একটা সেঞ্চুরি করতে পারলেই সিএবির ভালো নজর পড়তো। এইসব ম্যাচের দিকেই ওরা তাকিয়ে থাকে। সুযোগটা হাতছাড়া হওয়া মানে অনেক পিছিয়ে যাওয়া। ক্লাবে প্লেয়ার লিস্ট তৈরির ব্যাপারে হরিমাধবদাই শেষ কথা। তিনি অন্য কিছুতে নাক গলান না, ক্লাব রাজনীতিতে থাকেন না, কিন্তু কাকে কোন ম্যাচে খেলাবেন সে ব্যাপারে কোনো অনুরোধে কান দেন না। কি করা যায়? মাঠের মাঝখানে দাঁড়িয়েছিল স্বপ্নাশিস। এমন সময় কেউ তার নাম ধরে চেঁচিয়ে ডাকলো। সে দেখলো ক্লাবের সামনে দাঁড়িয়ে মালি হাত নাড়ছে। কাছে যাওয়া মাত্র মালি বলল, তোমাকে সেক্রেটারি বাবু ডাকছে। স্নেহাশিসের খেয়াল হলো বাড়ি যাওয়ার আগে তাকে দেখা করে যেতে বলা হয়েছিল। ওদের ক্লাবের সেক্রেটারির নাম সুনীল চ্যাটার্জি। এককালে ক্রিকেট খেলতেন, এখন নামকরা উকিল। ভেতরে গিয়ে সামনে দাঁড়ালে সুনীলবাবু বললেন, ওই প্যাকেটটা তোমার জন্যে। কি আছে? বাড়িতে গিয়ে দেখো। সুনীলবাবু হাসলেন। স্বপ্নাশিস প্যাকেটটা নিল, বেশ ভারী। তারপর বেরিয়ে পড়ল। তখন সন্ধে হয়ে গেছে। দ্রুত পা চালিয়ে বাড়িতে পৌঁছাতেই চারপাশে আলো জ্বলে উঠল। পিতৃদেব বসে আছেন বাইরের ঘরে। দেখা মাত্র প্রশ্ন ছুটে এলো, রাজকার্য শেষ হলো? স্বপ্নাশিস দাঁড়ালো। এর উত্তর তার জানা নেই। কোথায় ছিলে সারাদিন? খেলা ছিল। শোনো, তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। খেলবে না পড়বে? দুটোই। দুই নৌকায় পা রাখলে কি হয় তা জানো না? খেলে কি হাতি ঘোড়া হবে? কলকাতায় খেলে কেউ তেন্ডুলকার হয় না। চাকরি বাকরি পাবে? পেতে পারি। হাতে ওটা কি? ক্লাব থেকে দিয়েছে, খুলে দেখিনি। খোলো। অতএব প্যাকেট খুলতে হলো। প্রথমেই বের হলো একজোড়া জুতো, তার মাপের, বেশ হালকা এবং দামি, দৌড়াতে আরাম লাগে। সেই সঙ্গে দুজোড়া মোজা। হোয়াট ইজ দিস? স্পোর্টস শু। ক্লাব তোমাকে জুতো দিল কেন? জানি না, আমি দিতে বলিনি। তোমার খেলার জুতো নেই? আছে, তবে অবস্থা ভালো নয়। জুতো দান নেওয়া কখনো উচিত নয়, তবে নিয়েছো যখন, তখন আর কি করা যাবে। যাও, তোমার দাদাকে এখানে পাঠিয়ে দাও। ভেতরে ঢুকে যেন বেঁচে গেল স্বপ্নাশিস। দেবাশিসের ঘরে দরজায় পৌঁছে দেখলো সে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়েছে। কোনো ছেলেকে দেখলেই বোঝা যায় ভালো ছাত্র। দেবাশিস ঠিক সেই ধরনের। স্বপ্নাশিস বলল, দাদা, তোকে বাবা ডাকছেন। দেবাশিস ঘাড় ফিরিয়ে ভাইকে দেখলো। ওগুলো কি কিনলি? টাকা কোথায় পাবো? 60 টাকায় চলে যেগুলো কিনবো? ক্লাব থেকে দিয়েছে, আর তাতেই বাবা খেপে গিয়েছেন। স্বপ্নাশিস বিরক্ত হয়ে বলল। দেবাশিস উঠে এলো। ঘাবড়াস না, তুই একেবারে রঞ্জি খেললেই দেখবি সব কিছু বদলে যাবে। ছেলের নাম হলে সব বাবাই খুশি হয়। কি মনে হয় এবার ডাক পাবি? জানি না। হঠাৎ মন খারাপ হয়ে যাওয়াতে স্বপ্নাশিস নিজের ঘরে চলে এলো। হরিমাধবদা কালকের ম্যাচে খেলাবেন না, অথচ ক্লাব তাকে এসব দিল। সুনীলদা নিশ্চয়ই জানেন না তাকে বাদ দেওয়া হয়েছে। আবার জুতোর কথা নিশ্চয়ই সুনীলদার কানে হরিমাধবদাই তুলেছেন। অন্যায় সে নিশ্চয়ই করেছে, কিন্তু শাস্তিটা একটু বেশি হয়ে গেল না? এই কারণে সে সামনের বার ক্লাব ছেড়ে অন্য ক্লাবে জয়েন করতে পারে। ব্যাপারটা ভাবা মাত্রই সে মাথা নাড়ল। তাতে কোনো লাভ নেই, অবস্থা একই থাকবে। বড় ক্লাবে গেলে বছরে 3-4টের বেশি ম্যাচে চান্স পাবে না। ছোট ক্লাবগুলোতে হরিমাধবদা নেই যে লড়াই হবে। কালকের ম্যাচটা যদি চান্স পাওয়া যেত। আলো নিভিয়ে শুয়ে পড়লো জামা কাপড় ছেড়ে। খুব টায়ার্ড লাগছে, খিদেও পাচ্ছে, কিন্তু এই বাড়িতে খাওয়া দাওয়ার ব্যাপারে কয়েকটা সময় বাঁধা আছে। সকাল 6:30টার মধ্যে চা অথবা কমপ্লান, সঙ্গে বিস্কুট। 7টার সময় সেটা পাওয়া যাবে না। 9টা থেকে 12টার মধ্যে ভাত। বিকেল 5টা থেকে 6টার মধ্যে মুড়ি, চিড়ে, শশা এবং চা। রাত 9টা থেকে 9:30টার মধ্যে রুটি তরকারি এবং একটি আমিষ। খেতে হলে এই সময়ের মধ্যে বাড়িতে থাকতে হবে, নইলে লবডঙ্কা। পিতৃদেবের আদেশ অমান্য করার সাধ্য কেলোর মায়ের নেই। কাল মোহনবাগান মাঠে তোদের খেলা। দেবাশিস অন্ধকার ঘরে ঢুকলো। কে বলল? বুকের ভিতর থম ধরল স্বপ্নাশিসের। বাবা বললেন তোমার ভাই কীরকম খেলে দেখে আসতে পারবে। কি বললি? আমার হাসপাতাল আছে, যাব কি করে? দেবাশিস হাসলো। পরশুর কাগজে যেন তোর ছবি দেখি। এসব ম্যাচে সেঞ্চুরি করলে কাগজে ছবি ওঠে।
আমি কাল খেলছি না। সে কি, কেন? সবাইকে সব ম্যাচে খেলতে হবে তার কোনো মানে আছে? চেঁচিয়ে উঠল স্বপ্নাশিস। তার কথা বলতে একটুও ভালো লাগছিল না। দেবাশিস বুঝল ভাইয়ের মেজাজ কোনো কারণে খুব খারাপ। সস্নেহে বলল, বাবার উপর রাগ করিস না, ওর কথা বলার ধরন ওই রকম, কিন্তু তোকে খুব ভালোবাসেন, নইলে কোনো মাঠে তোর খেলা সেই খবর রাখতে যাবেন কেন, বুঝলি? স্বপ্নাশিস সাড়া দিল না। ভোরবেলায় অভ্যেসে ঘুম ভেঙেছিল। পুরনো জুতো পরেই বেরিয়ে পড়েছিল স্বপ্নাশিস। মাঠে পৌঁছে খেয়াল হলো, সবাই যখন জানবে খেপ খেলার জন্য সে আর চান্স পাচ্ছে না, তখন জোর হাসাহাসি হবে। কিন্তু মাঠে না যাওয়াটাও তার খুব খারাপ দেখাবে। মাঠের ছবিটা প্রতিটি ভোরের থেকে আলাদা নয়। সে লক্ষ্য করলো সুব্রত পাক দিচ্ছে, বল করার বদলে দৌড়াচ্ছে ও। ম্যাচের দিন ভারী প্র্যাকটিস করা পছন্দ করেন না হরিমাধবদা। স্বপন ব্যাট করছে, 2-3টে বল কিন্তু করলো স্বপ্নাশিস। সুব্রত তখনও দৌড়ে চলেছে, অর্থাৎ হরিমাধবদা ওকে জানিয়ে দিয়েছেন আজ দলে নেই। অত দৌড়ালে কেউ সারাদিন মাঠে থাকতে পারবে না। 7টা নাগাদ সবাইকে কাছে ডেকে 8:30টার মধ্যে ক্লাবে চলে আসতে বললেন হরিমাধবদা। মালিককে কয়েকটা জরুরি আদেশ দিয়ে যেন বাধ্য হয়েই তিনি স্বপ্নাশিসকে দেখতে পেলেন। তোমার বন্ধু স্বীকার করেছে 10টা পাক দিতে বলেছি, আজকের জন্য ওই যথেষ্ট। স্বপ্নাশিস কোনো কথা বলল না। তুমি এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? এমনি। টিম থেকে বাদ পড়ে কীরকম লাগছে? খারাপ, খুব খারাপ। কথাটা মন থেকে বলছো কি? হ্যাঁ। থ্যাংক ইউ। টিমে না থাকলেও ম্যাচ দেখতে আসবে, কে কী ভুল করছে নোট করবে। ক্রিকেটের সঙ্গে ইনভলভ না হলে ক্রিকেট কিছু দেবে না তোমাকে। আর হ্যাঁ, জুতোটা পরে আসোনি কেন? এমনি। এই সময় সুব্রত এলো হাঁপাতে হাঁপাতে, এসে বলল, সরি স্বপ্ন, আমার জন্য তুই শাস্তি পেলি, আমার খুব খারাপ লাগছে। হঠাৎ হরিমাধবদার গলার স্বর বদলে গেল। তোরা কি করলি বলতো? ভেবেছিলাম আজ খুব ফাইট দেব, বড় টিমকে সহজে জিততে দেব না। তোদের দুজনের উপর খুব ভরসা করেছিলাম আমি, আর তোরাই। চোখ বন্ধ করে মাথা ঝাঁকালেন হরিমাধবদা। কি করা যাবে? সুব্রত বলল, আমার তো শাস্তি পাওয়া হয়ে গিয়েছে। হরিমাধবদা কোনো উত্তর না দিয়ে হাঁটছিলেন। সুব্রত ওর পেছন পেছন ছুটছিল। দৃশ্যটা দেখতে একটুও ভালো লাগছিল না স্বপ্নাশিসের। শাস্তি হয়ে গেছে বলে সুব্রত যদি আজ সুযোগ পায়, তাহলে তাকেও হরিমাধবদা বলতে পারতেন 10 কিংবা 15 পাক দৌড়াতে। মরিয়া হয়ে দৌড়াতো সে। তারপরেই খেয়াল হলো হরিমাধবদা কখনো আপোষ করেন না, সুব্রতকে কখনো খেলাবেন না তিনি। চুপচাপ মাঠ থেকে বেরিয়ে পড়ল সে। পিতৃদেব যদি জিজ্ঞাসা করেন তাহলে স্পষ্ট মিথ্যে কথা বলতে হবে। শরীর ভালো নেই বলে আজ খেলছে না সে। সত্যি কথা বললে আর বাড়িতে থাকা যাবে না। পাড়াতে ঢুকতেই স্বপ্নাশিস দেখল রকে কেলো বসে আছে। তাকে দেখতে পেয়ে এগিয়ে এলো। কেমন আছো? আছি। তুমি? চলে যাচ্ছে, ট্যাক্সি চালাই, একটু একটু ইনকাম হচ্ছে। কেলো হাসলো। তোমার মতো কপাল করে জন্মায়নি তো। যাক, মা কী সব বলছিল? খোঁচাটা হজম করলো স্বপ্নাশিস। আজকে আমার মেজাজ ভালো নেই, পরে তোমার সঙ্গে কথা বলবো। কেলো মাথা নাড়ল। মা তোমাকে কি বলেছে? স্বপ্নাশিস ছেলেটার দিকে তাকালো। খয়াটের চেহারা, পোড়খা মুখ, ঘাড়ে অনেক নিচে চুল, গায়ের রং ঘন কালো, কিন্তু জামা প্যান্টে কায়দা আছে। স্বপ্নাশিস বলল, তুমি কি কারোর সঙ্গে প্রেম টেম করছো? আমি কি বাচ্চা না বুড়ো যে প্রেম করব না? কিন্তু কার সঙ্গে করছো তাকে তোমার মায়ের পছন্দ হয় না। ওকে আমি জ্ঞান হবার পর থেকে চিনি। তোমার মা কষ্ট পাবে এমন কাজ করছো কেন? জাস সালা, প্রেমটা আমি করছি, মা তো করছে না। মায়ের কি প্রবলেম? ওকে তো তুমি বিয়ে করবে। কে বলেছে মেয়েটা তোমাকে বিয়ে করতে চাইছে না? চাইলেই করবো তেমন মাল আমি নই। বাইরের গরুর কাছে যখন দুধ মিলছে, তখন কোন বুদ্ধু বাড়িতে গরু পুষবে? আর প্রেম আমি একজনের সঙ্গে করছি না, অন্তত 6 জন লাইনে আছে বস। এসব নিয়ে মাকে চিন্তা করতে নিষেধ করো। কেলো দাঁত বের করে হাসলো। তুমি তো ক্রিকেট খেলো, তোমার খেলার মাঠ কি একটাই, নাকি যে মাঠে ম্যাচ পড়বে সেখানে গিয়ে খেলো? বলো। স্বপ্নাশিস কথা না বাড়িয়ে হাঁটতে লাগলো। তার মনে হলো কেলোর মায়ের অন্তত ওই মেয়েটাকে নিয়ে কোনো চিন্তা নেই। তার ছেলে ইতিমধ্যে গভীর জল চিনে ফেলেছে, বেচারা শুধু এই খবরটুকু জানে না। হঠাৎ পেছন থেকে তার নাম ধরে কেউ চিৎকার করে ডাকছে শুনতে পেয়ে মুখ ফেরালো স্বপ্নাশিস। সুব্রত দৌড়ে আসছে। কাছে এসে হাঁপাতে লাগলো সুব্রত। ওর মুখ লাল, চোখ বড়, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। ওই অবস্থাতেই কথা বলতে চেষ্টা করলো, কিন্তু স্বপ্নাশিস বাধা দিল। দাঁড়া, আগে ঠিক হয়ে নে। কি হয়েছে তোর? দৌড়ে এলি কেন? ততক্ষণে বুকে বাতাস নিয়েছে সুব্রত। হাঁপাতে হাঁপাতেই বলল, তোকে রেডি হয়ে মাঠে যেতে বলেছে হরিমাধবদা, তুই আজ খেলবি। হঠাৎ যেন পৃথিবীটা কীরকম হয়ে গেল। 2 হাতে বন্ধুকে জড়িয়ে ধরে স্বপ্নাশিস চেঁচিয়ে উঠল, সত্যি বলছিস?
সুব্রত মাথা নাড়ল। ওর ঘেমে যাওয়া শরীরের কাঁপুনি তখন স্বপ্নাশিসের 2 হাতের মধ্যে। কি করে হলো? হয়ে গেল, দোষ তো আমার, তোর নয়। তুই? না, আমাকে 2টো ম্যাচ বসতে হবে। সুব্রতর দিকে তাকালো স্বপ্নাশিস। নিজের সুযোগ পাওয়া নিয়ে বিন্দুমাত্র না ভেবে তার খবর দিতে এভাবে ছুটে এসেছে ও। হয়তো সে যাতে সুযোগ পায় তার জন্য এতক্ষণ ধরে হরিমাধব তাকে বুঝিয়ে রাজি করিয়েছে, অথচ তখন সে ভেবেছিল নিজের জন্য সুব্রত হরিমাধবদার পিছনে ছুটছিল। একই অন্যায়ের 2 রকম ফল হবে কেন? স্বপ্নাশিস আপত্তি করল। বাজে কথা বলিস না, তোকে প্রচণ্ড ভালোবাসে হরিমাধবদা। যা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমি মাঠে থাকবো, জলদি যা। সুব্রত ফিরে গেল। টিম হারলো, কিন্তু 82 রানে স্বপ্নাশিস আউট হবার আগে পর্যন্ত মনে হচ্ছিল বড় দলের কপালে দুর্ভাগ্য আছে। প্রথম 3টে ওভার একটু ঝামেলা হয়েছিল, বল বুঝতে অসুবিধে হচ্ছিল, সেই সঙ্গে টেনশন ছিল খুব। 3 ওভারের সময় বোলারের মাথার উপর দিকে তাকিয়ে মাঠের বাইরে যেন ব্যালকনি দেখতে পেল সে, অথচ ময়দানের খেলায় গাছগুলোকে ব্যালকনি হবার কোনো কারণ নেই। সঙ্গে সঙ্গে জড়তা কেটে গেল, ব্যালকনি গাছ হয়ে গেল বটে, কিন্তু ব্যাট থেকে রান আসতে লাগলো। ইতিমধ্যে 6টা উইকেট পড়ে গেছে, কিন্তু বাকি 50 রান করতে কোনো অসুবিধা হবে না বুঝতে পারছিল স্বপ্নাশিস। ওভারের আগে নতুন ব্যাটসম্যানকে সে বলেছিল শেষ বলে সিঙ্গেল নেবে, তা চুরি করে হলেও বেশি বল খেলতে চায় এখন থেকে। 2-2-এর পর শেষ বল এলো, লেগ স্ট্যাম্পের বাইরে বল ছিল, ঘোরাতে চেয়েছিল স্বপ্নাশিস, ঠিক ব্যাটে বলে হলো না। উইকেট কিপারের পাশ দিয়ে যে বলের যাওয়ার কথা সেটা যে কি করে মিড অনে যায় তা বুঝতে পারার আগে দেখলো পার্টনার ছুটে আসছে রান নিতে, অতএব স্বপ্নাশিসকেও ছুটতে হলো। ক্রিজে পৌঁছাবার আগেই ছোড়া বল উইকেট উড়িয়ে দিল। স্বপ্নাশিস দেখলো বিপক্ষ উল্লাসে লাফাচ্ছে, যে বলে রান নেই সেই বলে পার্টনার কেন রান নিল ভাবতেই মনে হলো দোষ তার। সেই ওকে নির্দেশ দিয়েছিল চুরি করেও রান নিতে। মাথা নিচু করে যখন বেরিয়ে আসছে তখন প্রচুর হাততালি, কিন্তু সেটাই অসহ্য মনে হচ্ছিল। বেঞ্চিতে গিয়ে বসে চোখ বন্ধ করলো স্বপ্নাশিস, প্যাড খুলতেও ইচ্ছে করছিল না। অনেকেই কাছে এসে ওয়েল ডান বলে গেল, কিন্তু সে জানে যা ক্ষতি হবার তা হয়ে গিয়েছে। একসময় হরিমাধবদার সামনে এলেন। দোষটা কার? মুখ থেকে হাত সরালো না সে। আমার। তোকে কতবার বলেছি যে বলে রান নেই সে বলে রান নিতে চাওয়া মানে সুসাইড করা? স্বপ্নাশিস চোখ খুলল না, জবাবও দিল না। হরিমাধবদা ধমকালেন, চোখ খোল, প্রবলেম ফেস করতে শেখ, চোখ বন্ধ করলে সব কিছু এড়িয়ে যেতে পারবি। চোখ খুলল স্বপ্নাশিস, কিন্তু আমার জন্যে তো টিম। নেক্সট টাইম দেখা যাবে, আজই কলকাতার ক্রিকেট শেষ হয়ে যাচ্ছে না, শুধু আজকের অভিজ্ঞতাটা মনে রাখিস। হরিমাধবদা কথাগুলো বলতেই পাশ থেকে একজন বলল, স্বপ্ন তো অসীমের কলে রেসপন্স করেছে, ওর কি দোষ? হরিমাধবদা দাঁড়িয়ে গেলেন। এক্ষেত্রে ওর উচিত ছিল দাঁড়িয়ে থেকে অসীমকে আউট করে দেওয়া। নতুন ব্যাটসম্যানের চেয়ে সেট হয়ে যাওয়া ব্যাটসম্যানের ক্রিজে থাকা টিমের পক্ষে অনেক জরুরি। হরিমাধবদা দাঁড়ালেন না। তুমি যদি জিততে চাও তাহলে তোমাকে নির্মম হতে হবে। অভিযানে বেরিয়ে দলের কেউ অসুস্থ হয়ে পড়লে অভিযান বাতিল হয় না, অসুস্থকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। সেই উপায় না থাকলে তাকে ফেলে রেখেই এগোতে হবে। এক্ষেত্রে দয়া মায়া ইত্যাদি ব্যাপারগুলো শুধু প্রতিবন্ধকতা তৈরি করে। কোনো কোনো মানুষ জীবনের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার সময় এমনই কঠোর হন, তাদের নিষ্ঠুর বলা হয়। ইতিহাস ওইসব মানুষের জন্য শেষ পর্যন্ত জায়গা রাখে। ঠোঙার কাগজে ওইটুকুনি পড়তে পারল স্বপ্ন। আজকাল কলকাতায় ঠোঙার ব্যবহার হয় না বললেই চলে। কেলোর মা কোনো জিনিস আনতে হলে কি করে ঠোঙায় নিয়ে আসে সেই জানে। লেখাটা কার, কি বিষয়ে তা জানার উপায় নেই, কিন্তু মাথার মধ্যে ঢুকে গেল হুড়মুড় করে। চোখের সামনে নিষ্ঠুর মানুষগুলোর মুখ ভেসে উঠল। হিটলার, মুসোলিনি, হিন্দি ফিল্মের ভিলেন যে অর্থে নিষ্ঠুর, লক্ষ্য ছাড়া আর কিছুতেই যাদের মন ছিল না বা নেই, সেই অর্থে অবশ্য চৈতন্য বা বুদ্ধদেবকে ভাবা যায় না। যদিও তারা লক্ষ্যে পৌঁছবার জন্য সংসার ত্যাগ করেছিলেন, মায়া সরিয়ে দিয়েছিলেন মন থেকে। হঠাৎই পিতৃদেবের মুখ মনে এলো। জন্মাবধি সে এমন নিষ্ঠুর মানুষ আর দেখেনি। কোথায় লাগে হিটলার? তেমন ক্ষমতা পেলে তিনি সমস্ত পৃথিবী জুড়ে কনসেন্ট্রেশন ক্যাম্প বানাতেন। সাইবেরিয়া তো পুচকে জায়গা, কোনো দয়ামায়ার নাম নেই ওর অভিধানে, অথচ মানুষটিকে কেউ হিটলার বলবে না। পরিবারের বাইরে কাউকে আগ বাড়িয়ে আঘাত করেন না। আবার রামমোহনের, বিদ্যাসাগরের মতো আদর্শ অথবা বিবেকানন্দ কিংবা বুদ্ধদেবের মতো বিশালতা যে তার আছে এমন প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তিনি শুধু নিষ্ঠুর মনে এগিয়ে চলেছেন, যদিও তার লক্ষ্য কী সেটা বোঝা যাচ্ছে না। সেই বড় ম্যাচের পরের সকালে প্র্যাকটিস থেকে ফেরা মাত্র তিনি বাঘের মতো গর্জন করলেন, এটা কি হচ্ছে? একে কি খেলা বলে? আর মাত্র 18 রান করার ধৈর্য তোমার রইল না? মাঝে মাঝে সন্দেহ হয় তুমি আমার ছেলে নও, হাসপাতালে পাল্টাপাল্টি হয়ে গিয়েছে, ওয়ার্থলেস।
পিতৃদেব তার ক্রিকেট নিয়ে এই যে মাথা ঘামাচ্ছেন, এটাই স্বপ্নাশিসের কাছে এমন বিস্ময়কর যে সে কথা বলতে পারল না। কিন্তু তিনি বাঘের মতো তার দিকে তাকিয়ে আছেন। আনসার মি, বলো তুমি ওয়ার্থলেস কিনা? আপনিই তো বললেন। হ্যাঁ, আমিই বলেছি, এবং সেটাই শেষ কথা। তোমার পরম পূজনীয় বড় দাদা বললেন ও তো কলেজের পরীক্ষায় 82 কখনো পাবে না, ক্রিকেটে পেয়েছে। আর একটি দৃষ্টান্ত, বইয়ের পোকা হয়ে থাকলেই যে পণ্ডিত হওয়া যায় না তার প্রমাণ ঈশ্বর এ বাড়িতে চালান করেছেন। যাকগে, যে ছোড়াটা তোমার কাছে গুজুর গুজুর ফুসুর 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 করতে আসে সে খেলেনি কেন? মিথ্যে কথা বলতে পারলো না, সে সুযোগ পায়নি। তাই নাকি? যাকগে, তোমার টিম যিনি করেন তিনি দেখছি কিছুটা বুদ্ধিমান লোক। তোমাকেও বাদ দিলে পুরোটা বলতাম। গেট লস্ট। মাঝে মাঝে ইচ্ছে হয় পিতৃদেবকে জিজ্ঞাসা করবে তিনি তার সঙ্গে সবসময় ওই ভঙ্গি এবং ভাষায় কথা বলেন কেন। দাদার সঙ্গে কথা বলার সময় তাপ অবশ্যই থাকে, কিন্তু ঝাঁঝ থাকে না। ভাষাও এ দেওয়ালে ও দেওয়ালে ঠক্কর খায় না। ব্যঙ্গ করতে হলে তিনি বড়জোর ডাক্তারবাবু শব্দটি ব্যবহার করেন। ইচ্ছে হলেও স্বপ্নাশীর সাহসী হয়নি। এই মুহূর্তে সে পৃথিবীর অনেকেরই মুখোমুখি হতে পারে, এনি ফাস্ট বোলার, কিন্তু পিতৃদেবকে নয়। খেয়ে দিয়ে কলেজে বের হওয়ার সময় পিতৃদেবের পাশ দিয়ে যেতে যেতে সে আর চোখে দেখল খবরের কাগজটা তখনও খোলা, অর্থাৎ ওই কাগজে নিশ্চয়ই তার সঙ্গে কিছু খবর বেরিয়েছে। প্র্যাকটিসে গিয়ে শুনছিল 2-3টে কাগজে খুব লেখালেখি হয়েছে। একটা ইংরেজি কাগজ লিখেছে স্বপ্নাশীষ, আর আধ ঘন্টা ক্রিজে থাকলে বড় টিমকে প্রথম হারের স্বাদ পেতে হতো। ওর পার্টনারের দোষে ছেলেটাকে প্যাভিলিয়ানে ফিরতে হয়েছে। সিএবির উচিত এই ছেলেটার উপর নজর রাখা। পিতৃদেব যে কাগজ পড়েন সেটিও ইংরেজি এবং ঐতিহ্য বহনকারী। ওখানে কি লেখা হয়েছে জানতে হবে। এখন ওর সামনে গিয়ে কাগজ দেখাতে চাওয়া মানে হ্যাংলামি, সেটা বুঝে গিয়েছে সে। কলেজ স্ট্রিটের মোড়ে বাসটা পৌঁছাতেই স্বপ্নাশীষ তাকে দেখতে পেল। হ্যারিসন রোডে দাঁড়িয়ে আছে বাস বা ট্রাম ধরবে বলে। দেখা মাত্র সমস্ত শরীর বিদ্যুৎ ছড়িয়ে গেল। সেই অনুভূতি ঠিক না হতেই বাস অনেকটা এগিয়ে গেছে। পড়ি কি মরি করে কিছু লোককে রাগিয়ে দিয়ে সে বাস থেকে প্রায় লাফিয়ে নামলো। বেশ কিছুটা পথ দৌড়ে ফিরে এসে বাস স্টপের দিকে তাকাতেই বুকটা কেমন হয়ে উঠল। সে নেই। সে কি ভুল দেখেছিল? জোরে জোরে মাথা নাড়ল সে। কি হয়েছে? প্রশ্ন শুনে মুখ ফিরিয়ে দেখলো একজন প্রৌঢ় তাকে প্রশ্ন করছে। কেন, কি হয়েছে মানে? মাথা নাড়ছে একা একা, তাই জিজ্ঞাসা করছি। আপনি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন? মিনিট 5। ওই স্টপে একটি মেয়ে সালোয়ার কামিজ পরে দাঁড়িয়েছিল, দেখেছেন? কি আশ্চর্য, আমি পথে ঘাটে মেয়ে দেখে বেড়াই নাকি? দুর্গা ঠাকুর দেখেন না? সরস্বতী? স্বপ্নাশীষ দৌড়ে হাওড়া থেকে আসা একটা বাসে উঠে পড়ল। এখানে যখন দাঁড়িয়েছিল তখন নিশ্চয়ই শিয়ালদা স্টেশনে গিয়েছে ট্রেন ধরতে। বাসটা যদি তাড়াতাড়ি যায় তাহলে হয়তো প্ল্যাটফর্মে ঢোকার আগেই ওকে ধরতে পারবে। কিন্তু বাস ড্রাইভারের সম্ভবত কোনো তাড়া ছিল না। আমহার্স্ট স্ট্রিটের মোড়ে অহেতুক দাঁড়ালো। পুরবী সিনেমার সামনে যখন গড়াচ্ছে তখন স্বপ্নাশীষ চেঁচালো, এটা কি হচ্ছে? বাস না গরুর গাড়ি? সিটে বসা একজন মন্তব্য করলেন, গরুর গাড়িই ভালো, আজকাল স্টেট বাস যা অ্যাক্সিডেন্ট করছে। তাড়া থাকলে ট্যাক্সি নিলেই হতো। ঝগড়া করতে পারত, কিন্তু একটুও ইচ্ছে হলো না। ছবি ঘরের সামনে বাস থামতেই সে নেমে পড়ল। ফ্লাইওভারের নিচ দিয়ে এগিয়ে যাওয়া মানুষের দঙ্গল দেখতে দেখতে সে একসময় স্টেশনের সামনে চলে এলো। না, মেয়েটি কোথাও নেই। নিশ্চয়ই প্ল্যাটফর্মে ঢুকে গেছে। একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে সে ভেতরে ঢুকে বোর্ডের দিকে তাকালো। নৈহাটি লোকাল ছাড়া কোন ট্রেন শ্যামনগরে যায়? একজন কালো কোটধারী প্রশ্নটা করতে সে জানতে পারল মিনিট 20 পরেই রানাঘাট লোকাল ছাড়বে 2 নম্বর থেকে। শ্যামনগরে যাওয়ার শেষ গাড়ি গিয়েছে আধ ঘন্টা আগে। খবরটা জানার পর একটু স্বস্তি হলো। না, কোনোভাবেই সে ট্রেন ধরে ফিরে যায়নি আজ। 2 নম্বর প্ল্যাটফর্মটা হেঁটেই দেখলো সে স্বপ্নাশীষ। না, মেয়েটি কোথাও নেই। কিন্তু গেল কোথায়? সে ট্রেনের নাম লেখা বোর্ডের নিচে চলে এলো। আরে আপনি কোথায় যাচ্ছেন? স্বপ্নাশীষ দেখলো তার কাছাকাছি বয়সের একটি ছেলে প্রশ্নটা করছে হাসি মুখে। কোথাও যাচ্ছি না। তাহলে এখানে কাউকে শিয়প করতে এসেছেন বুঝি? না বলতে গিয়ে সামনে নিল স্বপ্নাশীষ। তাহলে স্টেশনে আসার আর কি কৈফিয়ত থাকতে পারে? সে মুখে কিছু না বলে মাথা নাড়ল। আপনি আমাকে চিনতে পারবেন না, আপনার খেলা আমি দেখেছি। কোথায়? শ্যামনগরে। আপনাকে হায়ার করে নিয়ে গিয়েছিল বাপলুদা। কালকেও তো আপনি দারুণ খেলেছেন। ছেলেটি অনাবশ্যক হাসল এবং তখনই স্বপ্নাশীষের মনে হলো অবিলম্বে এই সঙ্গ এড়ানো দরকার। শ্যামনগরের ছেলে যখন, তখন মেয়েটিকে নিশ্চয়ই চেনে। ওর সঙ্গে থাকলে সে এগিয়ে গিয়ে কথা বলবে কি করে? ছেলেটি বলল, সেদিন আহির বেশি কিছু আহত হয়নি, কিন্তু ওরা ওটাকে ইস্যু বানিয়ে গোলমাল করলো খেলা বন্ধ করতে। হেরে তো যেতই। আহির?
তবে কি মেয়েটির নাম আহির? এরকম নাম তো সে কখনো শোনেনি। তাহলে উনি কেন প্রতিবাদ করলেন না? ও প্রতিবাদ করতে চেয়েছিল, ওর কপালের দেওয়ালে ধাক্কা লেগে বলটা এসেছিল। এটা যে নেহাতি অ্যাক্সিডেন্ট তা সবাই জানে, কিন্তু ওর মা রাজি হননি। উনিই নিষেধ করেছিলেন ওকে বাইরে বের হতে। পরে আহির আমাদের বলেছে। আপনার ওর সঙ্গে পরিচয় আছে? বাহ, আমরা তো ছেলেবেলা থেকে একসঙ্গে বড় হচ্ছি। ও রোজ কলকাতায় পড়তে আসে, পড়াশোনায় খুব ভালো। স্বপ্নাশীষ কথাগুলো শুনে এমন ভঙ্গি করলো যেন ও সেখানেই কথা শেষ করতে চাইছে, কিন্তু ছেলেটা সেটা বুঝলো না। স্বপ্নাশীষের পাশে হাঁটতে লাগলো। ঠিক তখনই আহির প্ল্যাটফর্মে ঢুকলো। স্বপ্নাশীষের পাশে মনে হলো ঠিক সেদিনের মতোই তাজা দেখাচ্ছে ওকে। আর তারপরে কপালে লাগানো ছোট্ট ব্যান্ডেড নজরে এলো। সেটা খুব খারাপ লাগতো যদি আহির একা থাকতো। ওর পাশে একটি লম্বা ছেলে গল্প করতে করতে আসছে। ছেলেটিকে দেখতে অনেকটা অক্ষয় কুমারের মতো। আহির মুখ তুলে বোর্ড দেখে কিছু বলল ছেলেটিকে। ছেলেটি হাসলো। স্বপ্নাশীষ ভেবে পাচ্ছিল না কি করবে। এই অক্ষয় কুমারও কি শ্যামনগরের ছেলে? আহিরের সঙ্গে কি সম্পর্ক ওর? এখান থেকে চুপচাপ চলে যাওয়াই বোধহয় ভালো। এই আহির! পাশ থেকে চিৎকার ছুটে যেতে অবাক হয়ে তাকালো সে। তার সঙ্গে লেগে থাকা ছেলেটা হাত নেড়ে আহিরকে ডাকছে। আহির তাকালো। ওর চোখে বেশ খুশি ফুটে উঠল যেন। দ্রুত এগিয়ে আসছিল। সঙ্গের ছেলেটা কি করবে বুঝতে না পেরে দাঁড়িয়ে রইল একই জায়গায়। কিরে বাপি, তুই এখানে? এমনি বেড়াতে এলাম, টিটি ধরলে বুঝতে পারবি। ধ্যাত, সমীরের মান্থলি নিয়ে এসেছি। একে দেখ, চিনতে পারছিস? আহির যে আগে লক্ষ্যই করেনি এমন ভঙ্গিতে দেখলো, দেখে ঘাড় নেড়ে না বলল। সঙ্গে সঙ্গে মনটা কীরকম নিস্তেজ হয়ে গেল স্বপ্নাশীষের। তোর কপালে ব্যান্ডেড লাগাতে হয়েছে কেন? ও, বুঝতে পেরেছি, কিন্তু ওভাবে বলছিস কেন? অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। আমি যদি অসতর্ক হয়ে না দাঁড়াতাম তাহলে বলটা লাগতো না। কথাটা শেষ করে স্বপ্নাশীষের দিকে আহির এমনভাবে তাকালো যেন দোষটা তারই। স্বপ্নাশীষ কথা খুঁজে পাচ্ছিল না। বাপি জিজ্ঞাসা করলো, তোর সঙ্গে কে এসেছে? চিনি না, হাসলো আহির। চিনিস না মানে? ট্রাম থেকে নেমে হেঁটে আসছি, সঙ্গে এসে জুটলো, গায়ে পড়ে আলাপ করলো। তুই অ্যালাউ করলি? বাহ, যতক্ষণ না আমার সঙ্গে অভদ্র ব্যবহার করছে ততক্ষণ আপত্তি করব কেন? তাছাড়া কেউ একজন সঙ্গে থাকলে আর কেউ বিরক্ত করতে আসে না। প্ল্যাটফর্মে ঢুকে বললাম, আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আপনার সঙ্গে কথা বলে মনে হচ্ছে না যে যা শিখেছি সব ভুলে যাব। ও বোকার মতো হাসলো। আর তখনই তুই ডাকলি। ঘড়ি দেখলো আহির। এখনও ট্রেনটা আসেনি কেন? এসে যাবে। আমার খুব খিদে পেয়েছে, খাওয়াবি? বাপি জিজ্ঞাসা করলো। আমাকে দেখলেই তোর খিদে পায় না? মাথা নাড়ল আহির। আমি এই ট্রেন মিস করব না। কলেজ স্ট্রিটে গিয়েছিলাম বলে আগের ট্রেনটা ধরতে পারিনি। তুই মাইরে ভীষণ নিষ্ঠুর। ওপরের রেস্টুরেন্টে গেলে সিগারেট খেতে পারতাম। এখানে খা। দূর, কে না কে দেখবে, ঠিক খবর পৌঁছে যাবে পাড়ায়। উফ, ঠিক আছে, এরপরে নৈহাটিটা ধরবো কিন্তু, চল। সঙ্গে সঙ্গে বাপি পা বাড়ালো। স্বপ্নাশীষ দাঁড়িয়েছিল চুপচাপ। ঘাড় ঘুরিয়ে আহির জিজ্ঞাসা করলো, আপনি যাবেন না? আমি খানিক আগে ভাত খেয়ে বেরিয়েছি। ও, কোনো কাজ না থাকলে চা খেতে তো আসতে পারেন। আগ বাড়িয়ে যেতে পারছিল না স্বপ্নাশীষ। আমন্ত্রণ পেয়ে আনন্দিত হলো। ওরা প্ল্যাটফর্মের বাইরে এসে দোতলার সিঁড়ির মুখে পৌঁছানো মাত্র বাপি বলল, তোরা এগো, আমি সিগারেট নিয়ে আসছি। সিঁড়ি দিয়ে ওঠার সময় আহির জিজ্ঞাসা করলো, আপনি কি কোথাও যাচ্ছেন? না তো, কেন? বাহ, লোকে শুধু শুধু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে নাকি? স্বপ্নাশীষ অস্বস্তিতে পড়ল। সত্যি কথা কি এই অবস্থায় বলা যায়? আমি ভাবলাম আবার কোনো বন্ধুর সঙ্গে খেলতে যাচ্ছেন কোথাও। না, আমি ওই খেপ খেলতে আর যাব না। খেপ মানে? একটা চালু কথা। পয়সা নিয়ে অন্য টিমে একাধবার খেলে দেওয়াকে খেপ খেলা বলা হয়। পয়সা না পেলে আক্ষেপ। সেদিন শ্যামনগরে খেপ খেলেছিলেন? না, আক্ষেপ। টাকা পাইনি, খেলা ভণ্ডুল হয়ে গিয়েছিল বলে ওরা টাকা দেয়নি। আপনি কি শুধুই ক্রিকেট খেলেন? না, কলেজে পড়ি। সেদিন আপনার বন্ধু বলছিল আপনি বেঙ্গলে খেলবেন, তাই? চমকে তাকালো স্বপ্নাশীষ। ওরা ততক্ষণে রেস্টুরেন্টে পৌঁছে গিয়েছিল। সে অবাক হয়ে বলল, শ্যামনগরে যাওয়ার সময় আমরা যে এককট কামরায় ছিলাম সেটা মনে আছে আপনার? কেন থাকবে না? আপনারা তো সবাইকে শুনিয়ে কথা বলছিলেন। এখন রেস্টুরেন্ট মোটেই ফাঁকা নয়। প্রতিটি টেবিলেই অল্প বয়সী ছেলেমেয়েদের ভিড়। তাদের ভাবগতিক দেখে মনে হচ্ছিল না ওঠার ইচ্ছে আছে। আহির বলল, যা, বাপির আর বসে খাওয়া হলো না। একটা কথা বলবো? নিশ্চয়ই। আপনি তো আগে কখনো আমাকে দেখেননি, নামও জানেন কি না জানি না। ট্রেনে খানিকটার সময় এক কামরায় ছিলাম, শুধু তার জন্য আমার উপর অতটা রেগে গিয়েছিলেন কেন? আহির স্পষ্ট চোখে তাকালো।
রেগে গিয়েছিলাম? হ্যাঁ, না হলে প্রতিটি বলকে আমাদের ব্যালকনিতে পাঠাবার চেষ্টা করতেন না? শুধু ওই চেষ্টার জন্য অন্যদিকে পাঠালে যে বলে রান পেতেন, সেই বল আমার দিকে পাঠাতে চেষ্টা করে পাননি। আপনি অস্বীকার করতে পারেন? শরীর বরফ হয়ে যাচ্ছিল স্বপ্নাশিসের। কোনো মতে বলল, বিশ্বাস করুন, আপনার উপর আমার কোনো রাগ নেই, রাগ থাকার কোনো কারণ নেই। আমারও তো তাই বক্তব্য। বাপি এলো। কিরে, জায়গা নেই? না, হাউসফুল। বাপি তাকালো। কোনার এক টেবিলে দুটো ছেলে মেয়ে মগ্ন হয়ে কথা বলে চলেছে। সেদিকে তাকিয়ে বলল, কি এত গল্প করছে ওরা? তোর কি? পাশে 3টে চেয়ার খালি রয়েছে, চল গিয়ে জিজ্ঞাসা করি। কি জিজ্ঞাসা করবি? আমরা বসতে পারি কি না? দাঁড়িয়ে তো খাওয়া যায় না, তাই আপনারা যদি গভীর ষড়যন্ত্রের প্ল্যান না করেন তাহলে এই টেবিলে বসতে পারি। ব্যাস, আয় তোরা। স্বপ্নাশিস দেখল বাপি জায়গা দখল করলো। ছেলেটাকে প্রথম প্রথম যত বোকা বোকা লেগেছিল, ও আদৌ তা নয়। আলাপ করার সময় নিশ্চয়ই একটু ভান করেছিল। বাপি হাত নেড়ে ডাকতেই ওরা এগিয়ে গিয়ে চেয়ারে বসলো। বসতেই বাপি আহিরকে জিজ্ঞাসা করলো, এই, তুই কখনো প্রেমে পড়েছিস? তার মানে? আমি তো পড়িনি, তাই পড়লে কেমন লাগে জানতে খুব ইচ্ছে হয়। খুব সরল গলায় বলল বাপি, মুখে এক ফোঁটা কৌতুক নেই। টেবিলটা যাদের দখলে ছিল সেই ছেলে মেয়ে দুটো খুব অস্বস্তিতে পড়েছে। প্রশ্নটা শুনে বুঝতে পারলো স্বপ্নাশিস। আহির বলল, তোর মতো একটা উল্লুকের প্রেমে কোনো মেয়ে পড়বে না, এটাই তো স্বাভাবিক। তুই আমাকে উল্লুক বললি? রেগে গেল বাপি। ঠিক বলেছি। তুই কখনো উল্লুক দেখেছিস? জবাব দিতে গিয়ে ভাবতে লাগলো বাপি। তারপর স্বপ্নাশিসকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি উল্লুক দেখেছেন? কীরকম দেখতে? ভাল্লুকের মতো? আহির হাসলো শব্দ করে। আয়নার সামনে গিয়ে দাঁড়া, দেখতে পাবি। এটা জমা থাকলো, বদলা এক সময় নেব। কিন্তু পাবলিক অর্ডার নিতে আসছে না কেন? কি খাবি তুই? এখন সব পাওয়া যাবে। টোস্ট আর চা। আমি শুধু চা, স্বপ্নাশিস বলল। বাপি চলে গেল কাউন্টারে অর্ডার দিতে। আহির বলল, ও একটু বেশিই কথা বলে, কিন্তু মন খুব ভালো। আপনাদের আগে থেকেই পরিচয় ছিল? না, আজই আলাপ হলো। ওই এসে আলাপ করলো। কি বলল? ওই সেদিন খেলার কথা, আপনাকে আমি মেরেছিলাম। আপনি আমাকে মারেননি। একটু আগে আপনি বললেন আপনাকে লক্ষ্য করে বল হিট করেছি। আপনি দেখছি খুব ঝগড়টে। বাপি ফিরে এলো। যতক্ষণ ওরা রেস্টুরেন্টে ছিল ততক্ষণ বাপি কথা বলে গিয়েছে। আহির তাকে থামাবার চেষ্টা করেও পারেনি। খাবার এসেছে, শেষ হয়েছে। তারপরে বিল। পকেটে হাত দিয়েছিল স্বপ্নাশিস, এবং তখনই মনে পড়ছিল মাত্র 10 টাকা রয়েছে। ওই টাকায় হয়তো এখানকার বিল মেটানো যাবে। কিন্তু সঙ্গে সঙ্গে বাপি বাধা দিল, না দাদা, আপনি নয়, আপনাকে অন্য একদিন বধ করব। আজ আহির দাম দেবে, তাই কথা হয়ে আছে। স্বস্তি পেল স্বপ্নাশিস। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নিচে নামতেই আহির বলল, তাড়াতাড়ি পা চালা, ট্রেন ছেড়ে দেবে। ওরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল। ওদের সঙ্গে খানিকটা হেঁটে থেমে গেল স্বপ্নাশিস। সে কেন যাচ্ছে? তার তো যাওয়ার কথা নয়। তাকে থামতে দেখে আহির দাঁড়ালো। আমি বিদ্যাসাগর মর্নিংয়ে পড়ি, ইচ্ছে হলে ওখানে আসতে পারেন, বলেই ছুট লাগালো। ট্রেনটাকে ওদের তুলে নিয়ে চলে যেতে দেখলো স্বপ্নাশিস। গাড়ির কামরা মিলিয়ে গেলেই মনে হলো পুরো স্টেশন ফাঁকা। এতক্ষণ যে জীবনটা টগবগিয়ে উঠেছিল তা চলে যাচ্ছে শ্যামনগরে। চারপাশের মানুষজন, মাইকের আওয়াজ, সব যেন নিস্তব্ধ হয়ে গেল তার কাছে। অথচ তার ভালো লাগছিল। আহির। আহির মানে কি? শব্দটা খুব চেনা চেনা, অথচ অর্থটা তার জানা নেই। কিন্তু তার মনে হলো আজ এখান থেকে তার জীবনটা অন্য রকম হয়ে গেল। খানিকটা প্ল্যাটফর্ম দৌড়ের ভঙ্গিতে এগিয়ে গিয়ে সে হাত চালালো। ছিমছাম একটা স্কোয়ার কাট। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে মনের মতো মনের তৃতীয় অংশ নিয়ে আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।